আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একদম শেষের পার্ট, মানে তড়িৎ ক্ষেত্রের একদম লাস্টের যে পার্টটা। এর আগে দুটো ভিডিও করেছি এই চ্যাপ্টারটার উপরে, তো এখন ওই চ্যাপ্টারটারই বাকি অংশটুকু নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই চলে আসি এর পরের যে টপিকটা, তার নাম হচ্ছে ডাইইলেকট্রিক্স বা পরাবিদ্যুৎ। পরাবিদ্যুৎ কাকে বলে? ওই অন্তরক পদার্থগুলোকেই বলা হয় পরাবিদ্যুৎ, মানে যারা তড়িৎ পরিবহন করতে পারে না। এই পরাবিদ্যুতের আবার দুটো ভাগ হয়, যেটা আমরা কেমিস্ট্রিতেও দেখেছি, ওই পোলার এবং নন পোলার, মানে ধ্রুবীয় এবং অধ্রুবীয়। এখানেও তাই হয়। একটা হচ্ছে মেরুবর্তী, মানে যেটাকে ধ্রুবীয় বলা হয়, একটা হচ্ছে অমেরুবর্তী, মানে যেটা হচ্ছে অধ্রুবীয়। তো কাকে বলে? যেসব পরাবিদ্যুতের মধ্যে ধনাত্মক আধানের কেন্দ্র, মানে হচ্ছে প্রোটন, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানের উৎস, তাদের যে কেন্দ্র, এবং ঋণাত্মক আধানের কেন্দ্র মানে হচ্ছে ইলেকট্রনগুলোর যে কেন্দ্র, কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানের উৎস, ওই দুটো কেন্দ্র যদি একই জায়গায় সমাপতিত অবস্থায় থাকে, মানে একই বিন্দুতে থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা শূন্য হবে, কারণ কিউ ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব হয় হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মধ্যবর্তী দূরত্ব এখানে শূন্য হবে, তাই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এখানে শূন্য হবে। সেই ধরনের পদার্থকে বলা হয় অমেরুবর্তী পদার্থ, কারণ এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। আর মেরুবর্তী পদার্থ কাদের বলা হয়? যাদের ক্ষেত্রে ওই ধনাত্মক আধানের কেন্দ্র আর ঋণাত্মক আধানের কেন্দ্র একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, এখানে একই বিন্দুতে আছে, এখানে নির্দিষ্ট একটা দূরত্বে আছে, তারপর এখানে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে, এদের বলা হয় হচ্ছে মেরুবর্তী পদার্থ। একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে যদিও তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকগুলো এক একটা এক এক রকম দিকে রয়েছে, এবং তাদের লব্ধি করলে কিন্তু আবার সেই শূন্যই হয়ে যাবে। অর্থাৎ পুরো বস্তুটার লব্ধি যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক করা হয়, তাহলে কিন্তু আবার সেই শূন্যই হয়ে যাবে। এবার আমি দেখব যে এদের যদি আমরা একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে কি হবে। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা অমেরুবর্তী পদার্থকে নিয়ে যাওয়া হলে, ধরলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিক থেকে এদিকে কাজ করছে। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে, তার মানে এই ক্ষেত্রটা এইদিকে প্লাস এইদিকে মাইনাস। তাহলে কি হবে? ওই অমেরুবর্তী পদার্থের মধ্যে যে ঋণাত্মক আধানগুলো আছে সেগুলো প্লাসের দিকে চলে আসবে, আর ধনাত্মক আধানগুলো মাইনাসের দিকে চলে যাবে। তার ফলে কি হবে? যেটা আগে একই বিন্দুতে সমাপতিত অবস্থায় ছিল, সেটা এখন একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাবে। তার মানে এটা কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে ফিরে পাবে, বা এখানে একটা তখন কিন্তু তড়িৎ দ্বিমেরু উৎপন্ন হবে, যেটা আগে তড়িৎ দ্বিমেরু কিন্তু এখানে ছিল না, বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা শূন্য ছিল, সেটা কিন্তু এখানে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে উৎপন্ন করবে। কখন? যদি এটাকে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা হয়। একই রকম ভাবে যদি আমরা মেরুবর্তী পদার্থকে আনি, তাহলে কি মেরুবর্তী পদার্থগুলোর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল, কিন্তু লব্ধি করলে শূন্য হচ্ছিল, কিন্তু সেটাকেই যদি আমি একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনি, তাহলে কি হবে? তারা একইভাবে সজ্জিত হয়ে যাবে, এবং তার ফলে কি হবে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকগুলো একটা নির্দিষ্ট দিকে কাজ করবে। এর ফলে কিন্তু একটা লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা পাওয়া যাবে, যেটা আগে শূন্য হচ্ছিল সেটা এখন কিন্তু আর শূন্য হবে না। এবার লক্ষ্য করে দেখো, এই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখার জন্য কি হচ্ছে, এই বস্তুর মধ্যে যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু উল্টো দিকে, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক থেকে কোন দিকে কাজ করে? প্লাস থেকে মাইনাস। তাহলে বাইরে হচ্ছে এদিক থেকে এদিকে, ভেতরে হচ্ছে এদিক থেকে এদিকে, উল্টো দিকে, এখানেও উল্টো দিকে। এবার একটা টার্ম বলে দিই, এই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরাবিদ্যুৎ বা মেরুবর্তী বা অমেরুবর্তী পদার্থের মধ্যে এই তড়িৎ দ্বিমেরুগুলো একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হওয়ার যে ঘটনা, এটাকে বলা হয় তড়িৎ মেরুবর্তিতা, ইলেকট্রিক পোলারাইজেশন। এবার এই তড়িৎ মেরুবর্তিতার জন্য যে তড়িৎ ক্ষেত্র ভেতরে উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের ঠিক উল্টো দিকে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন, ইপি দিয়ে লেখা, নিচে পি। তার মানে ভেতরে যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে মেরুবর্তিতার জন্য বা পোলারাইজেশনের জন্য, সেটা হচ্ছে উল্টো দিকে, আর বাইরেরটা হচ্ছে এই দিকে। তাহলে লব্ধি যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে সেটা কত হবে? যেহেতু পরস্পরের বিপরীত দিকে হচ্ছে, তাহলে ওই বড়টা মাইনাস ছোটটা, অবশ্যই বাইরের যে তড়িৎ ক্ষেত্রটা সেটা নিশ্চয়ই বেশি হবে, কারণ তার প্রভাবে হচ্ছে ভেতরে উৎপন্ন হচ্ছে। তার মানে লব্ধি যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা হচ্ছে ই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাইনাস ইপি, মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন, তড়িৎ মেরুবর্তিতার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা উল্টো দিকে উৎপন্ন হয়েছে। এটাই হচ্ছে ওই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পরাবিদ্যুৎকে রাখলে তার ভেতরে যে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে বা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে, তার মান হচ্ছে এটা। এইবার চলে আসি, যদি এটা তো অন্তরক পদার্থ বা পরাবিদ্যুৎ, তাকে রাখার জন্য এটা হলো। এখানে যদি অন্তরক বা পরাবিদ্যুৎকে না রেখে আমি যদি একটা পরিবাহীকে রাখতাম তাহলে কি হতো? পরিবাহী ক্ষেত্রে কি হয়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, তার ফলে কি হয়, ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে উল্টো দিকে, সেটা হচ্ছে প্রায় বহিস্থ যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে তার সঙ্গে সমান হয়। এর জন্য পরিবাহীর ভেতরে কোনো একটা বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, ওই একই রকম ই মাইনাস ইপি। কিন্তু কি বললাম, পরিবাহীর ক্ষেত্রে ওই তড়িৎ মেরুবর্তিতার জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হয় সেটা এত বেশি যে প্রায় সেটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমান হয়। এর ফলে দুটোকে মাইনাস করলে কত হয়ে যায়, 0। ওই কারণের জন্য কোনো পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, সেটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে চলে আসি হচ্ছে কতগুলো টার্মে, সেই টার্মগুলো হচ্ছে এইগুলো। এবার এই টার্মগুলো কেন লাগবে একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে কুলম্বের সূত্রের কিন্তু একটা লিমিটেশন আছে, সেটা বিন্দু আধানের জন্যই কিন্তু প্রযোজ্য হয়। আর বিস্তৃত আধান যদি হয় তাহলে ওই আধানের উপরিপাতনের যে নীতি আছে ওটাকে প্রয়োগ করে করতে হবে, যেটা অনেকটা পরিশ্রম সাধ্য ব্যাপার। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য করে নিয়ে তাদের লব্ধি করতে হবে, যেটা অনেকটা সময়ও লাগবে করতে গেলে, আবার পরিশ্রমেরও একটা ব্যাপার। এই কারণের জন্য তার একটা বিকল্প পদ্ধতি হিসাবে গাউসের উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে। সেটাতে কি হয়, সরাসরি কোনো একটা বিস্তৃত আধানের জন্য নির্দিষ্ট কোনো বিন্দুতে আমি প্রাবল্য বার করতে পারবো। ওই গাউসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্যটাকে বোঝার জন্য বা এক্সপ্লেন করার জন্য আমার কতগুলো টার্ম লাগবে বা রাশি লাগবে, যেগুলো আমরা আগে পড়িনি। যেমন ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স আর হচ্ছে ঘনকোণ। সেগুলো আগে একটু বলে নিই, তারপরে আমরা উপপাদ্য বা থিওরেমটাকে বুঝবো, সেটাকে প্রমাণ করব এবং সেটার সাহায্যে কিছু অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন বলতে কি, যেটা আমি বললাম, বিস্তৃত আধানের জন্য সরাসরি ওই সূত্রটাকে প্রয়োগ করে নির্দিষ্ট কোনো বিন্দুতে প্রাবল্যের মানটাকে বার করতে পারবো। প্রথমে চলে আসি ক্ষেত্র ভেক্টর কাকে বলে। সেটা হচ্ছে কোনো একটা ক্ষেত্রকে বা একটা ক্ষেত্রফলকে যদি আমরা ভেক্টর হিসেবে কল্পনা করি, ফিজিক্সের অনেক জায়গাতেই ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে কল্পনা করতে হবে। সেরকম ভাবে যদি কোনো একটা ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসেবে কল্পনা করি, তাহলে সেটাকে বলা হয় একটা ক্ষেত্র ভেক্টর, এবং তার অভিমুখটা কোন দিকে হবে, ওই তলের উপরে অঙ্কিত লম্ব বরাবর। অর্থাৎ এক্স ওয়াই যে তলটা আছে সেই তলটাকে যদি আমরা একটা ক্ষেত্র ভেক্টর হিসেবে কল্পনা করি, এক্স ওয়াই তলের উপরে লম্ব হয়ে হচ্ছে জেড বা জেড অক্ষ, তার মানে ওই এক্স ওয়াই তলের বা এক্স ওয়াই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে হচ্ছে জেড অক্ষ বরাবর। এবার ধনাত্মক জেড হবে নাকি ঋণাত্মক জেড অক্ষ বরাবর হবে, সেটা নির্ভর করবে কোনটা ক্রস কোনটা করছে, এক্স ক্রস ওয়াই করছে নাকি ওয়াই ক্রস এক্স করছে। দিয়ে ওই ক্রস গুণনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে ডান পাকে স্কোয়ার যে নিয়মটা আছে ওটাকে অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো ধনাত্মক জেড অক্ষ বরাবর হবে নাকি ঋণাত্মক জেড অক্ষ বরাবর হবে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ক্ষেত্র ভেক্টর, সেটা আমাদের কাজে লাগবে। তার মানে যে কোনো একটা ক্ষেত্রফলকে যদি আমরা ক্ষেত্র ভেক্টর হিসেবে কল্পনা করি, সেটা ইকুয়াল টু লেখা যাবে সেই ক্ষেত্রফলটা ইনটু ওই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ বরাবর একটা একক ভেক্টর। এই একক ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর অভিমুখটা কোন দিকে কাজ করবে, ওই তলের উপরে অঙ্কিত লম্ব বরাবর কাজ করবে। এক্স ওয়াই তল যদি হয় তাহলে জেড অক্ষ বরাবর, ওয়াই জেড তল যদি হয় তাহলে এক্স অক্ষ বরাবর, আর জেড এক্স তল যদি হয় তাহলে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। নেক্সট, তড়িৎ ফ্লাক্স কাকে বলে, কোন একটা বদ্ধ তল থেকে নির্গত, কোন একটা বদ্ধ তল থেকে লম্বভাবে যতগুলি তড়িৎ বলরেখা নির্গত হয় তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। এবার এটা একটা সংখ্যা, যেহেতু এটা একটা সংখ্যা তাই এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর এর মানটা কি করে বার করব, সেটা হচ্ছে এটা দেখানো যায় যে কোন একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলে যে কটি তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয় তার মান হয় হচ্ছে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমান, অর্থাৎ ই এর সঙ্গে সমান। তার মানে একক ক্ষেত্রফল থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা হচ্ছে ই। তাহলে যে কোনো একটা ক্ষেত্রফল যদি এস হয় তাহলে এস ক্ষেত্রফল থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা কত হবে, একের জন্য ই, এস এর জন্য ইএস। এবার যেহেতু লম্বভাবে হয় ওই কারণের জন্য এখানে কি হয়, যদি সরাসরি ক্ষেত্র ভেক্টরের অভিমুখ আর ই এর অভিমুখ একই দিকে থাকে তাহলে ই ইনটু এস করলেই হয়ে যাবে। কিন্তু সেটা যদি না থাকে, দেখা গেল ক্ষেত্র ভেক্টরের অভিমুখ
আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ তার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তখন ওই ই এর থিটা বরাবর মানেই হচ্ছে ওই ক্ষেত্রফলের লম্ব বরাবর যে উপাংশ, সেই উপাংশটাকে আমি নেব, সেটা কত হবে ই কস থিটা। তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ বলরেখা ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত হবে সেটা কত হবে ই কস থিটা ইনটু এস। কারণ লম্ব উপাংশের মানটা তখন হচ্ছে ই কস থিটা, তখন আর ই হবে না যেহেতু লম্বভাবে নেই। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন হবে ই কস থিটা ইনটু এস, মানে সেটাকে আমি ভেক্টর ফর্মে লিখলে কি হবে ই ডট এস, এই ই ডট এস। আর ডট গুণন মানেই সেটা একটা স্কেলার রাশি, তার এখানে একটা স্কেলার রাশি বেরোবে। আর যদি এটা আমরা ক্ষুদ্র পরিমাণ করে নিয়ে করি, তাহলে ক্ষুদ্র পরিমাণ ডিএস ক্ষেত্র ভেক্টরের জন্য নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্সের মান ক্ষুদ্র পরিমাণ ডি ফাই ইকুয়াল টু কত হবে ই ডট ডিএস। তাহলে টোটাল যদি ইন্টিগ্রেশন করি কোন একটা বদ্ধ সারফেস বরাবর ক্লোজ ইন্টিগ্রেশন বা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, মানে বদ্ধ ক্ষেত্র সমতল যদি করি, তাহলে মোট নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা পেয়ে যাব, সেটাই হবে হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে এটা একটা টার্ম পেলাম। আচ্ছা একটু বলে দিই, যেহেতু কোনো একটা নতুন টার্ম পেলে আমাদের তার একক এবং মাত্রাটা জানলে সুবিধা হয় পরবর্তী ক্ষেত্রে অঙ্কের জন্য, বা কোনো যদি শর্ট কোশ্চেন দেয় সেক্ষেত্রে। তো বলে দিই যে তড়িৎ ফ্লাক্সের একক কি হবে ই এর একক ইনটু এস এর একক। ই এর একক কি হয় নিউটন পার কুলম্ব, আর এস মানে ক্ষেত্রফল, তার একক কি হয় মিটার স্কয়ার। তাহলে হবে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার, মানে নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1 মিটার স্কয়ার। এটা হতে পারে। আরেকটা হতে পারে ই এর একক আরেকটা কি ভোল্ট পার মিটার, ভি বাই এক্স যেহেতু হয় বা ডিভি বাই ডিএক্স যেহেতু হয়, তাহলে ভোল্ট পার মিটার ইনটু ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে ভোল্ট ইনটু মিটার, দুটোর মধ্যে যে কোনো একটা বললেই হবে। আর মাত্রা কি হবে একই রকম ভাবে ই এর মাত্রা ইনটু এস এর মাত্রা। ই এর মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, তার সঙ্গে এল স্কয়ার ক্ষেত্রফলের মাত্রা গুণ হবে করলেই হবে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এগুলো মুখস্থ করার দরকার নেই, নিজেরাই করতে পারবে। তারপরে চলে আসি তড়িৎ ফ্লাক্স হচ্ছে দু রকমের হয়, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে, যদি ওই তড়িৎ বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা যেদিকে থাকে বা যেদিকে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেদিকেই ক্রিয়া করে। তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বলরেখাগুলো যদি কোনো একটা বদ্ধ তল থেকে নির্গত হয় বা বহির্মুখী হয় তখন তাকে বলা হয় ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর যদি ভেতরে প্রবেশ করে তখন তাকে বলা হয় ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। এবার আমরা জানি ধনাত্মক আধানের জন্য কি হয় বলরেখাগুলো সেখান থেকে নির্গত হয়, তার মানে ধনাত্মক আধানের জন্য যে ফ্লাক্স হবে সেটা হবে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হয় তড়িৎ বলরেখাগুলো অন্তর্মুখী হয় বা ভেতরে প্রবেশ করে এবং সেক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। দু ধরনের তড়িৎ ফ্লাক্স হয়, এটা পরবর্তী ক্ষেত্রে ক্যালকুলেশনে কাজে লাগবে, এর জন্য আমি বলে রাখলাম যে বহির্মুখী যদি হয় বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে সেই ফ্লাক্সটাকে প্লাস দিয়ে ডিনোট করা হয় বা ধনাত্মক হিসেবে ধরা হয়, আর যদি অন্তর্মুখী হয় তখন সেটাকে মাইনাস দিয়ে ডিনোট করা হয় বা ঋণাত্মক হিসাবে ধরা হয়। এরপরে আরেকটা টার্ম লাগবে সেটা হচ্ছে ঘনকোণ। আমরা এর আগে কোণ পড়েছি, কোণ হচ্ছে দ্বিমাত্রিক যেটার মান কত হয় থিটা ইকুয়াল টু এস বাই আর। এস হচ্ছে বৃত্তচাপ আর আর হচ্ছে ব্যাসার্ধ। আর ত্রিমাত্রিকে যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে ঘনকোণ। যেমন একটা মোচার অগ্রভাগের যে অংশটা থাকে সেটা হচ্ছে একটা ঘনকোণ, মানে হচ্ছে এরকম দেখতে হয়। এবং সেই ঘনকোণের মানটা কত হয় যদি এই ক্ষেত্রফলটা এস হয় এবং এই ব্যাসার্ধটা আর হয়, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেই ঘনকোণ ওমেগা, এখানে এটা ছোট হাতের ওমেগা বা বড় হাতের ওমেগা যে কোনো একটা দিয়ে লিখলেও হবে, ওমেগা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর স্কয়ার। এবার এই যে সূত্রটা বললাম এই সূত্রটা অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রে হয়, কারণ মানে গোলকের ক্ষেত্রে হয়, যেহেতু ত্রিমাত্রিকের ব্যাপার। গোলকের ক্ষেত্রে কেন হয়, কারণ গোলকের ক্ষেত্রে যেটা হয় ব্যাসার্ধ এবং ওই তলের উপরে অঙ্কিত যে লম্ব সেটা একই বরাবর থাকে গোলকের ক্ষেত্রে। কিন্তু গোলক বাদ দিয়ে অন্যরকম যে কোনো যদি কোনো শেপ হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে ওই ব্যাসার্ধ বরাবর লাইন আর তলের উপরে অঙ্কিত অভিলম্ব মানে যেটা ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সেটা একই লাইন বরাবর নাও হতে পারে। সেক্ষেত্রে কি করে করব, ওই যে তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে যেরকম ভাবে করব সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে আমরা যেরকম ভাবে করেছিলাম সেরকম ভাবেই করব। কিরকম ভাবে করব, ওই অভিমুখ বরাবর আমরা উপাংশ নেব,
অর্থাৎ এক্ষেত্রে ডিএস আর ই তার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ডিএস এর ই বরাবর যা উপাংশ হবে সেটা কত হবে ডিএস cos থিটা, এবং তখন তাহলে ওই ঘনকোণের মানটা কত হবে, যেহেতু ডিএস নিয়েছি তার জন্য উৎপন্ন ক্ষুদ্র ঘনকোণ তাহলে ডি ওমেগা ধরবো, ডি ওমেগা ইকুয়াল টু কত হবে ডিএস cos থিটা বাই আর স্কয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেখান থেকে টোটাল ঘনকোণটা পেয়ে যাব। আর একটু তোমাদের মনে রাখার জন্য বা পরবর্তী ক্ষেত্রে এটা ইউজও হবে, বলে রাখি যে গোলকের কেন্দ্রে টোটাল উৎপন্ন কোণ কত হবে। গোলকের ক্ষেত্রে কি হয়, এই যে থিটার মানটা হয় হচ্ছে একই লাইন বরাবর থাকে, তাহলে 0 ডিগ্রি, cos 0 মানে হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে ds বাই r স্কয়ার। এবার টোটাল যদি করি তাহলে টোটাল ক্ষেত্রফলটা হবে, গোলকের বহির্পৃষ্ঠের টোটাল ক্ষেত্রফল হয় 4 পাই r স্কয়ার, এখানে 4 পাই r স্কয়ার বসিয়ে দিলে r স্কয়ারটা কেটে যাবে, 4 পাই হবে। গোলকের কেন্দ্রে উৎপন্ন টোটাল ঘনকোণের মান হচ্ছে 4 পাই, সেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে বলে এখনই বলে রাখলাম। এবার চলে আসি গাউসের উপপাদ্য, যেটার জন্য এতগুলো টার্মকে আমাদের জানতে হবে, এবং এটা এত বেশি ইম্পর্টেন্ট এই কারণের জন্য কারণ কুলম্বের উপপাদ্যে যেটা খুব সমস্যাজনক ব্যাপার হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানে খুব সহজেই হয়ে যাবে। কিভাবে হবে সেটা কয়েকটা অ্যাপ্লিকেশন করলেই বুঝতে পারবে। প্রথমে আমরা থিওরেমটাকে জানবো। গাউসের উপপাদ্যের বিবৃতিটা কি, কোনো একটা বদ্ধতল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, এই কথাটা লিখলেও হবে, বা লম্বভাবে নির্গত মোট তড়িৎ বলরেখার সংখ্যা, একই, দুটোর মধ্যে যে কোনো একটা কথা লিখলেই হবে। কোনো একটা বদ্ধ তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের মান ওই বদ্ধ তল দ্বারা আবৃত মোট তড়িৎ আধানের 1/ε গুণ হয়। ওই বদ্ধ তল দ্বারা আবৃত মোট আধানের 1/ε গুণ হয়। ইপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যম হলে কত হতো, ইপসাইলন 0 হতো। এটা হচ্ছে এসআই তে, আমাদের এসআইটাই লাগবে, প্রমাণটা আমরা এসআই তেই করাবো। যদি এটা সিজিএস এ হতো তাহলে হতো 4π/k গুণ, মানে 4π/k ইনটু কিউ। সিজিএস এ আমাদের এসআইটাই লাগবে। এবার এই প্রমাণটা যদি আমি করি, প্রমাণটা অনেক সময় পরীক্ষায় দেয়, তো ধরলাম এরকম একটা যে কোনো বদ্ধ ক্ষেত্র, তাতে একটা আধান কিউ আছে আবদ্ধ অবস্থায়। এবার আমাকে দেখাতে হবে এই তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের মান বা লম্বভাবে নির্গত মোট তড়িৎ বলরেখার সংখ্যা ইকুয়ালটা হচ্ছে q/ε, যেখানে ইপসিলনটা হচ্ছে এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কি করে দেখাবো, ধরলাম এই তলের উপরে যে কোনো একটা বিন্দু, এখানে p ধরলাম, যে কোনো একটা বিন্দু যা q থেকে দূরত্ব হচ্ছে r। এবার p কে এরকম ভাবে মাঝখানে রেখে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ds ধরলাম, ds। এবার এই ds টা তো r বরাবর নাও হতে পারে, একমাত্র গোলক হলে r বরাবর হয়, মানে ds এর যে অভিমুখ, মানে ds টাকে যদি ক্ষেত্র ভেক্টর হিসেবে ধরি তার যে অভিমুখ, অর্থাৎ ds তলের উপরে অঙ্কিত অভিলম্ব, সেই অভিলম্বটা এই বরাবর নাও হতে পারে, গোলকের ক্ষেত্রে হয় কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রের জন্য হবে না। আর আমরা যে কোনো ক্ষেত্রের জন্য প্রমাণটা করব, কারণ গোলক হচ্ছে একটা বিশেষ ক্ষেত্র হয়ে যাবে। তাহলে ধরলাম এখানে ds এর উপরে অঙ্কিত অভিলম্ব হচ্ছে এই দিকে কাজ করছে, এটা হচ্ছে ds ক্ষেত্র ভেক্টর অভিমুখ, যেটা r বরাবর যে লাইন আছে তার সঙ্গে এরকম ভাবে থিটা কোণ করেছে। এবার এটাকে আমি ধনাত্মক আধান হিসেবেই ধরলাম। এবার এই ধনাত্মক আধানের জন্য r দূরত্ব অবস্থিত এই p বিন্দুতে, এই p বিন্দুটাতে যে প্রাবল্য হবে সেটা কত হবে, বিন্দুর যেদিকে ধনাত্মক আধান আছে তার বিপরীত দিকে এই লাইন বরাবর, অর্থাৎ এই বরাবর e, আর এই e আর ds এর মধ্যবর্তী কোণটা আমরা থিটা ধরেছি। এবার আমাকে বার করতে হবে হচ্ছে প্রথমে এই ds অংশ থেকে নির্গত, আর ধরলাম ds অংশটা এখানে যে ক্ষুদ্র পরিমাণ ঘনকোণ উৎপন্ন করেছে এই বিন্দুতে, যেখানে আধানটা আছে ধরলাম ও বিন্দু, সেই ঘনকোণটাকে ধরলাম হচ্ছে d ওমেগা। এবার আমি বার করব হচ্ছে এই ক্ষুদ্র ক্ষেত্রফল থেকে নির্গত ক্ষুদ্র পরিমাণ তড়িৎ ফ্লাক্সের মান, তারপরে যদি ইন্টিগ্রেশন বা সামেশন, এখানে ক্যালকুলাসে করব বলে ইন্টিগ্রেশন করি, তাহলে টোটাল ক্ষেত্রফল s থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান পেয়ে যাব, এবং যেটা এই থিওরেম অনুসারে এটা আসার কথা। দেখি হয় কিনা। প্রথমে ওই ক্ষুদ্র অংশ থেকে নির্গত ক্ষুদ্র ফ্লাক্সের মান বার হচ্ছে d পাই ইকুয়াল টু কত হবে e ডট ds, মানেই হচ্ছে e ds ইনটু cos অফ ওদের মধ্যবর্তী কোণ থিটা, থিটা বসিয়ে দিলাম। এবার e এর মানটা বসাবো, e মানে হচ্ছে q আধানের জন্য r দূরত্ব অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা আমরা এর আগেই দেখেছি, সেটা হয় কত 1/4πε q/r²।
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে এক্সপ্রেশনটা সেটা এসআই, তার সঙ্গে কি আছে ds cos থিটা। এইবার এখানে যদি আমি একটু আলাদা করি q বাই 4 পাই ইপসিলনটাকে আলাদা করে দিই, পড়ে থাকবে হচ্ছে ds cos থিটা বাই r স্কয়ার। এইবার এইটা ইকুয়াল টু আবার হচ্ছে ওই ds ক্ষুদ্র পরিমাণ ক্ষেত্রফল, এখানে এই ক্ষুদ্র পরিমাণ ঘনফল উৎপন্ন করেছে তার সঙ্গে সমান এই, যে কারণে আগে একটু বলে নিয়েছিলাম। তাহলে এটার জায়গায় লেখা যায় d ওমেগা q বাই 4 পাই ইপসিলন d ওমেগা। এটা হচ্ছে d ফাই এর মান, d ফাই ক্ষুদ্র পরিমাণ তড়িৎ ফ্লাক্স। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন d ফাই, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন এই পার্টটা, এবার ইন্টিগ্রেশন এই পার্টটা করলে q বাই 4 পাই ইপসিলন এটা বেরিয়ে আসবে, এটা বেরিয়ে আসবে, পড়ে থাকবে ইন্টিগ্রেশন d ওমেগা। এবার কি বললাম যে কোনো একটা বিন্দু চারপাশে টোটাল যে পরিমাণ ঘনফল উৎপন্ন হয় তার মানটা কত হয় 4 পাই। তাহলে এই ইন্টিগ্রেশন বা ক্লোজ ইন্টিগ্রেশন d ওমেগার জায়গায় লেখা যাবে হচ্ছে 4 পাই, বসিয়ে দিলে 4 পাই কেটে যাবে, ওই যে q বাই ইপসিলন, মানে হচ্ছে মোট আধান যা হবে তার 1 বাই ইপসিলন গুণ, মানে এইটা এসআই কে বললাম বলে এটা আসলো, সিজিএস এ করলে আসতো 4 পাই বাই k ইনটু q, এটাই। এইবার তাহলে প্রমাণ করলে এটা করব। এবার আমরা একটুখানি দেখি যদি আধানটা এখানে না থেকে ভেতরে না থেকে বাইরে থাকে, অর্থাৎ ভেতরে যদি কোনো আধান না থাকে, সাপোজ এখানে আধানটা আছে, সেক্ষেত্রে কি হতো এটা দুবার ছেদ করতে হতো এই তলটাকে, এই যে পদ্মতল আছে তাকে দুবার ছেদ করতে, একবার এইখানে একবার এইখানে, এবং সেক্ষেত্রে কি হতো এইখানকার কিন্তু লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু বলরেখাগুলো কি হচ্ছে ভেতরে ঢুকছে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হচ্ছে অন্তর্মুখী, আর এটাই যেমন বহির্মুখী। অন্তর্মুখী হলে তড়িৎ ফ্লাক্স হয় হচ্ছে মাইনাস, বহির্মুখী হলে হচ্ছে প্লাস হয়, এবং এই দুটো ক্যালকুলেশন করলে দেখা যাবে একই পরিমাণ তড়িৎ ফ্লাক্স হবে, কিন্তু এটাই হবে হচ্ছে একই পরিমাণ মাইনাস হবে, এখানে একই পরিমাণ প্লাস হবে, দুটোকে যোগ করলে কত হবে 0। অর্থাৎ আধানটা যদি বাইরে থাকে তাহলে কিন্তু সেটা 0 হয়ে যাবে, মানে ভেতরে যদি কোনো আধান না থাকে তাহলে কিন্তু তড়িৎ ফ্লাক্সের মানটা 0 হবে, সেটা এখান থেকেও দেখা যাবে q এর মানটা 0 হওয়া মানে 0, q এর মানটা যদি 0 হয় ফ্লাক্সের মানটা 0 হবে। এবার আমি একটু অন্যরকম শেপ যদি নিই, যদি এরকম একটা শেপে নিলাম, এরকম দেখতে একটা বর্গক্ষেত্রকে নিলাম, এবার লক্ষ্য করে দেখো আধানটা যদি এইখানে থাকে তাহলে কবার ছেদ করছে একবার, তড়িৎ ফ্লাক্সের মান পাওয়া যাবে। আধানটা যদি এইখানে থাকে এরকম ভাবে কবার ছেদ করবে দুবার, একটা অন্তর্মুখী একটা বহির্মুখী, করলে কত হবে 0, তাহলে আধানটা বাইরে থাকলে ফ্লাক্স 0। এবার আবার যদি আধানটা ভেতরে থাকে এখানে, তখন যদি এরকম ভাবে করি কবার ছেদ করবে তিনবার, 1 2 3, এটার জন্য প্লাস, এটার জন্য অন্তর্মুখী হচ্ছে মাইনাস, এটার জন্য বহির্মুখী প্লাস, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, এটা পড়ে থাকবে, অর্থাৎ একটা মান থেকে যাবে q বাই ইপসিলন, আধান ভেতরে আছে পাওয়া যাবে ফ্লাক্সের মান। আর যদি এটারও বাইরে থাকে তাহলে কি হবে এরকম ভাবে 4 বার ছেদ করবে, এটা অন্তর্মুখী মাইনাস, এটা প্লাস, আবার এটা মাইনাস, এটা প্লাস, করলে আবার সেই 0, অর্থাৎ আধান যেই বাইরে হবে তখনই ফ্লাক্স 0, আধান যেই ভেতরে হবে তখন হচ্ছে এই। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার আরেকটা জিনিস বলে দিই যে আধান যদি একটা না থেকে অনেকগুলো থাকে তখন কি হবে, কিছুই না, এই আধানগুলোর মোট আধানের সমষ্টি হবে বা বীজগাণিতিক সমষ্টি হবে, অর্থাৎ এখানে সামেশন q হয়ে যাবে। বীজগাণিতিক সমষ্টি কেন বললাম, কারণ কিছু ধনাত্মক কিছু ঋণাত্মক থাকতে পারে, ধনাত্মক আর ঋণাত্মক কিছু পরস্পরকে প্রশমিত করবে, বাকি যে আধানটা পড়ে থাকবে সেই আধানটা হচ্ছে এইটা। তখন তাহলে কি হবে, অনেকগুলো আধান থাকলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু হবে হচ্ছে q টোটাল বাই ইপসিলন, মানে টোটাল আধান বাই ইপসিলন। টোটাল আধান মানে হচ্ছে যতগুলো আধান আছে তাদের বীজগাণিতিক সমষ্টি। এরপরে চলে আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এর প্রয়োগ। 5টা প্রয়োগ আছে, একটু তাড়াতাড়ি বলছি জাস্ট ভিডিওটাকে লেন্দি না করার জন্য। যদি কোনো সমস্যা একটু পজ করে করে জায়গাগুলো শুনে নেবে, আর প্রথমটা বুঝলে পরেরগুলো দেখবে অটোমেটিক্যালি একই টাইপের হয়ে যাবে। আর সঙ্গে নিশ্চয়ই বই আছে সবার, বইটা একবার দেখে নেবে, তখন দেখবে আরো ইজি হয়ে যাবে। প্রথম প্রয়োগ, গাউসের উপপাদ্যের সাহায্যে কোনো একটা বিন্দু আধান তার থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত আর সেখানে একটা বিন্দু আছে p, এই বিন্দুতে প্রাবল্যের মান বার করতে হবে, যেটা এর আগে আমরা দেখেছি, সেই মানটাই আসবে, কিন্তু এখন আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে করব। এটা কুলম্বের সূত্রের সাহায্যেও করা যায়, কারণ যেহেতু বিন্দু আধান, কিন্তু আমরা এটা দিয়েও করে দেখবো যে একই আসে না। এবার বলে দিই, গাউসের উপপাদ্য করতে গেলে প্রথমেই এটা লাগবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, একটা বদ্ধ তল, ওটাকে বলে গাউসীয় তল। গাউসীয় তল না হলে কিন্তু আমরা গাউসের থিওরেমটাকে অ্যাপ্লাই করতে পারবোই না।
সেটা তাহলে কি করে করতে পারি, এই 8টাকে ব্যাসার্ধ ধরে একটা এরকম গোলক কল্পনা করলাম, তাহলে একটা বদ্ধ তল হয়ে গেল। এবার এই গোলক থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত হবে, এই যে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এবং সেটা ইকুয়াল টু কি হবে, এই বদ্ধ তল দ্বারা আবৃত মোট আধান বাই ইপসাইলন, যেখানে ইপসাইলনটা বললাম এই বদ্ধ তলে তড়িৎ ভেদ্যতা কি অনুসারে, গাউসের উপপাদ্য অনুসারে। নেক্সট এখান থেকে কি লেখা যায়, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে ই ডিএস ইনটু cos অফ ওদের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ কত হবে, যেহেতু গোলক এটা, তাহলে কি হবে এক্ষেত্রে, যেখানে যদি ক্ষুদ্র একটা ক্ষেত্রফল ডিএস ধরা হয়, তার উপর অঙ্কিত অভিলম্ব কি হবে, ব্যাসার্ধ বরাবরই কাজ করবে। আর এই ধনাত্মক আধানের জন্য পি বিন্দুতে যে প্রাবল্য হবে সেটা কি হবে, বিন্দুর যেদিকে ধনাত্মক আধান আছে তার বিপরীত দিকে এই লাইন বরাবর হবে, অর্থাৎ এখানে ই আর ডিএস একই লাইন বরাবর কাজ করবে। একই লাইন বরাবর কাজ করা মানে মধ্যবর্তী কোণ 0, তাহলে এখানে cos অফ 0 ডিগ্রি মানে 1 ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এবার লক্ষ্য করে দেখো এখানে যেহেতু এটা বৃত্ত, তাহলে এই কেন্দ্র থেকে পৃষ্ঠের উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্ব সেম, যেহেতু যে কোনো বিন্দু দূরত্ব সেম, তাহলে যে কোনো পৃষ্ঠের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান ইটাও সেম, অর্থাৎ ই হচ্ছে এখানে একটা ধ্রুবক হিসেবে কাজ করবে। তার মানে ইটাও বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশনের মধ্যে পুরো থাকবে ds cos 0 মানে 1 ইকুয়াল টু q বাই এপসাইলন, ইটা থাকলো ক্লোজ ইন্টিগ্রেশন ds মানে হচ্ছে পুরো যে গোলকটা আছে, গোলকের বহিঃপৃষ্ঠের মোট ক্ষেত্রফল, যেটা হয় 4 পাই r স্কয়ার ইকুয়াল টু q বাই এপসাইলন। এখান থেকে কিন্তু আমরা e পেয়ে গেলাম, e ইকুয়াল টু হচ্ছে q বাই 4 পাই r স্কয়ার এপসাইলন বা এপসাইলন r স্কয়ার, যেটা আমরা আগে বলেছিলাম সেটা। এটাকে অনেক সময় লেখা যায় k ইপসিলন 0, যেখানে k টা হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর অভিমুখটা কোন দিকে কাজ করবে বলে দিই, আগেও বলেছি যে কোনো রাশি যদি ভেক্টর হয় তার মানের সঙ্গে সঙ্গে তার দিক বা অভিমুখটাকেও দিয়ে দেওয়াটা দরকার, না চাইলেও দিয়ে দেবে। এক্ষেত্রে অভিমুখটা কোন দিকে হবে, ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। নেক্সট বা তলের সঙ্গে লম্বভাবে বহির্মুখী, ধনাত্মক আধান আছে বলে বহির্মুখী, ঋণাত্মক আধান হলে এটা হতো অন্তর্মুখী। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা বিন্দু আধানের জন্য নির্দিষ্ট দূরত্ব অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। পরের যেটা আছে 2 নম্বর অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কোনো একটা গোলীয় খোলক, তাতে আধান আছে হচ্ছে ধরলাম কিউ, প্লাস কিউ দিয়েই করছি। সেই গোলীয় খোলকের কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দু p, এই বিন্দুতে প্রাবল্যের মানটা বার করতে হবে। প্রথমেই বলি যে ক্যালকুলেশনের সুবিধার জন্য গোলকের ক্ষেত্রে এই সবকটা আধান, এখানে আধানগুলো তো পৃষ্ঠের উপরে থাকে, কারণ ভেতরে থাকবে না, যেহেতু পরিবারের ভেতরে কোনো আধান থাকে না, ক্ষুদ্র ক্ষুদ্র আধান ধরে নিয়ে তার জন্য এখানে প্রাবল্য যা হয়, টোটাল আধানটা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে এটা ধরে নিয়ে এই বিন্দুতে প্রাবল্য একই হয়। তাই ক্যালকুলেশনের সুবিধার জন্য বা প্রতিসমতার জন্য গোলকে ধরা হয়, মানে ক্যালকুলেশনের সময় ধরা যেতে পারে এখানে যে টোটাল আধানটা আছে গোলকের পৃষ্ঠে সেটা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় আছে। কারণ কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় আছে ধরে নিয়ে কোনো একটা বিন্দুতে প্রাবল্য বা বল যা হয় ওই টোটালটার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য করে টোটাল করলে একই আসে। এইবার আমাকে যেটা করতে হবে, একটা প্রথমে গাউসীয় তল ধরতে হবে, কারণ গাউসীয় তল না ধরলে আমরা গাউসের যে থিওরেমটা আছে অ্যাপ্লাই করতে পারবো, এবং সেটা একটা ত্রিমাত্রিক বদ্ধ তল হতে হবে। সেটা কি করে করা যায়, তাহলে যেহেতু x দূরত্বে p বিন্দু আছে, x কেই ব্যাসার্ধ ধরে একটা বড় গোলক কল্পনা করলাম যার ভেতরে আধানটা আছে q। এবার ওই একই রকম ভাবে ক্লোজ ইন্টিগ্রেশন e ডট ds ইকুয়াল টু হবে হচ্ছে q বাই এপসাইলন অ্যাকর্ডিং টু গসেস থিওরেম। এইবার এখান থেকে একই রকম ভাবে হবে, যেহেতু এটা গোলক, গোলকের ক্ষেত্রে কি হবে, এখানে এটা হবে e ds cos থিটা, থিটার মানটা 0 ডিগ্রি হবে। আর যেহেতু গোলক প্রত্যেকটা বিন্দুতে e এর মানটা সেম হবে, এটা ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে এটা বেরিয়ে আসার পর খালি পড়ে থাকবে ক্লোজ ইন্টিগ্রেশন ds ইকুয়াল টু হবে হচ্ছে একই রকম ভাবে q বাই এপসাইলন, খালি এখানে ds এর মানটা বলতে হবে, সেটা হচ্ছে x কে ব্যাসার্ধ ধরে যে গোলক হয়েছে তার বহির্পৃষ্ঠের মোট ক্ষেত্রফল, যেটা হচ্ছে 4 পাই x স্কয়ার হবে, 4 পাই x স্কয়ার হবে q বাই এপসাইলন। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি e ইকুয়াল টু হচ্ছে q বাই 4 পাই এপসাইলন বা k এপসাইলন 0 x স্কয়ার। অভিমুখটা কোন দিকে হবে, আবার সেই এই দূরত্ব বরাবর প্লাস আধান যেহেতু ধরেছি বাইরের দিক, এই বা তলের সঙ্গে লম্বভাবে বহির্মুখী এটা। এবার এর অনেকগুলো ক্ষেত্র আছে, এটা হচ্ছে গোলীয় গোলকের বাইরে যদি বিন্দুটা হয়,
আর গোলীয় গোলকের পৃষ্ঠের উপর যদি বিন্দুটা হয় তাহলে কি হবে, এই x এর মানটাই কমে গিয়ে এটা হবে, অর্থাৎ এই ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। ধরুন আমি ব্যাসার্ধের মানটা হচ্ছে r গোলীয় গোলকে, তখন কি হবে x এর জায়গায় r হয়ে যাবে, দিয়ে কত হয়ে যাবে e = q / 4 pi epsilon by k epsilon 0 r স্কয়ার হয়ে যাবে, x এর জায়গায় তখন r হয়ে যাবে। আর পৃষ্ঠের বিন্দুটা যদি পৃষ্ঠে না হয়, পৃষ্ঠের ভেতরে হয়, এরকম জায়গায় হয়, তখন কি হবে, এই যে দূরত্ব সেই দূরত্বটা হবে না, এক্সপ্রেশন অনুযায়ী সেটা হওয়ার কথা কিন্তু সেটা হবে না। কারণ কি, গোলীয় গোলকের বা কোনো একটা পরিবাহীর ভেতরে কোনো আধান থাকতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, কিউর মানটাই 0 হয়ে যাবে, কিউর মানটা 0 হওয়ার জন্য এর মানটা 0 হয়ে যাবে। তাহলে তিনটে ক্ষেত্রে হলো, একটা গোলীয় গোলকের বাইরে, একটা পৃষ্ঠের উপরে, আর একটা ভেতরে। ভেতরে 0 হবে, পৃষ্ঠের উপরে কি হবে, x এর জায়গায় r হয়ে যাবে, ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, আর যে কোনো দূরত্বের জন্য এটা হবে। নেক্সট 3 নম্বর। 3 নম্বরে যেটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে একটা এরকম রৈখিক আধান বা একটা এরকম একটা আহিত অসীম দৈর্ঘ্যের ঋজু তার আছে, অসীম দৈর্ঘ্যে, তার থেকে নির্দিষ্ট দূরত্ব r, সেই দূরত্বে একটা বিন্দু p আছে, এই p বিন্দুতে প্রাবল্য বার করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এবার আবার সেই একই প্রাবল্য যদি বার করতে হয় গসের থিওরেম দিয়ে, তাহলে একটা গাউসীয় তল আমাকে কল্পনা করতে হবে, ত্রিমাত্রিক তল। এবার এখানে ত্রিমাত্রিক তল কিভাবে নেব, যদি r কে ব্যাসার্ধ ধরে এরকম একটা বৃত্ত কল্পনা করি, এটা কিন্তু ত্রিমাত্রিক হলো না, দ্বিমাত্রিক হয়ে গেল। তারপরে কি করব, যেহেতু এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার, অসীম মানে তো যতটা মনে করছি তার থেকেও বেশি, তাই কি করবো, তার একটা নির্দিষ্ট প্রথমে দৈর্ঘ্য দেবো, ধরলাম এতটা, যেটা হচ্ছে l দৈর্ঘ্য ধরলাম, সাপোজ ধরলাম l দৈর্ঘ্য, সেই l দৈর্ঘ্যের l কে দৈর্ঘ্য ধরে আর r কে ব্যাসার্ধ ধরে এরকম একটা চোঙ কল্পনা করব, লম্ববৃত্তাকার চোঙ। তাহলে কি হয়ে গেল, এটা কিন্তু একটা রকম ত্রিমাত্রিক একটা তল হয়ে গেল, যেটা একটা গাউসীয় তল হিসেবে কাজ করে। এইবার এই টোটাল তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স I ইকুয়াল টু কত হবে, ওই ক্লোজ ইন্টিগ্রেশন E.ds ইকুয়াল টু হবে হচ্ছে এই তল দ্বারা আবৃত মোট আধান Q বাই এপসাইলন। এবার এই তল দ্বারা আবৃত মোট আধান কি করে পাবো, এটা তো একটা অসীম দৈর্ঘ্যের তার, তাতে তো অসীম পরিমাণ আধান আছে, এর জন্য এক্ষেত্রে কি দেয়া থাকে, একক দৈর্ঘ্যে আধানের মানটা দেয়া থাকে, অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব দেয়া থাকে, সেটা বললাম ল্যামডা। ল্যামডাটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, মানে একক দৈর্ঘ্যে আধানের মান, এটা দেয়া থাকে বা গিভেন থাকে। এবার তাহলে এটা যদি l দৈর্ঘ্য হয়, তাহলে একক দৈর্ঘ্যের জন্য আধান ল্যামডা, l দৈর্ঘ্যের জন্য আধান কত হবে, q এর জায়গায় হবে l ইনটু ল্যামডা, তার মানে এখানে লেখা যায় l ইনটু ল্যামডা বাই এপসাইলন। এই জায়গাটা হয়ে গেল। আর এই দিকটা লেফট হ্যান্ড সাইডে এই যেটা রয়েছে E.ds, এটা কিন্তু সমগ্র তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান। এবার এখানে কতগুলো তল আছে, তিনটে তল আছে, উপরের গোলীয় তল, নিচের গোলীয় তল আর বক্রতল। প্রত্যেকটার থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের মান কিন্তু এইটা। তার মানে এটাকে তিনটে অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন উপরের গোলীয় তল E.ds প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন নিচের গোলীয় তল E.ds আর প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন বক্রতল E.ds। এই টোটাল মানটা হবে হচ্ছে l ল্যামডা বাই এপসাইলন, এইটা। এইবার দেখতে হবে হচ্ছে প্রত্যেকটার মান কত হয়। দেখো প্রথমটা, উপরের যে গোলীয় তল আছে, এখানে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল যদি আমি ds ধরি, সেই ds এর অভিমুখ কোন দিকে হবে, এই তলের উপর অঙ্কিত অভিমুখ, অঙ্কিত অভিলম্ব এই দিক বরাবর হবে, এটা হচ্ছে ds এর অভিমুখ হবে। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে কাজ করবে, এই যে আধানগুলো রয়েছে, বিন্দু যেদিকে আধান আছে এটা ধনাত্মক ধরেছি বলে তার বিপরীত দিকে হবে, ঋণাত্মক হলে সেদিকে হবে, আর ধনাত্মক হলে তার বিপরীত দিকে হবে। এবং কি বরাবর হবে, ওদের সংযোগকারী রেখা বরাবর হবে, এটা ধনাত্মক বলে সংযোগকারী রেখা বরাবর বাইরের দিকে হবে, অর্থাৎ প্রাবল্যের অভিমুখটা এইদিকে আর ds এর অভিমুখটা এইদিকে। মধ্যবর্তী কোণ কত হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে, মধ্যবর্তী কোণ কত 90। তার মানে এখান থেকে যেহেতু cos থিটা বেরোবে, থিটার মানটা 90 হচ্ছে, cos 90 মানে 0, অর্থাৎ এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে। উপরের তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের মানটা 0 হবে, অ্যাজ এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। একই রকম কারণের জন্য এখানেও কিন্তু থাকবে, নিচের যে গোলীয় তল তার উপরে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল ধরলে তার উপরে অঙ্কিত অভিলম্ব এদিক বরাবর কাজ করবে, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর অভিমুখ,
এটা এদিকে কাজ করছে আর প্রাবল্য হচ্ছে এদিকে কাজ করছে, মধ্যবর্তী কোণ আবার 90, তাহলে এই পার্টটাও কিন্তু 0 হয়ে যাবে অ্যাজ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো কিন্তু 0 হয়ে যাবে, এই কারণটা কিন্তু দেখাতে হবে। নেক্সট চলে আসে হচ্ছে এইটা, বক্রতলের জন্য কি 0 হবে না? বক্রতলের ক্ষেত্রে যদি এরকম একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ds কে নেওয়া হয়, সেই ds এর উপরে অঙ্কিত অভিলম্ব কিন্তু এই e বরাবরই কাজ করবে, এদিকেও যদি হয় এই বরাবর কাজ করবে, অর্থাৎ e বরাবরই কিন্তু কাজ করবে। এক্ষেত্রেও এটা এদিকে কাজ করবে আর ds এর অভিমুখ মানে ds ক্ষেত্র ভেক্টরের অভিমুখ ds এর উপরে অঙ্কিত অভিলম্ব হচ্ছে এদিকেই কাজ করবে। তাহলে বক্রতলের ক্ষেত্রে আমি যে কোনো বিন্দুতেই যদি কোনো একটা ক্ষেত্র ভেক্টরকে কল্পনা করি, সেই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ আর প্রাবল্যের অভিমুখ একই দিকে কাজ করবে, মানেই হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এখানে থিটার মানটা 0 হবে আর cos 0 মানে 1, অর্থাৎ এই পার্টটা থাকবে। তার মানে এখান থেকে লেখা যায়। আর ওই একই রকম কারণে যেন প্রত্যেকটা ওই বক্রতলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু যদি r দূরত্বেই যেহেতু থাকবে, বক্রতলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু এই তার থেকে যেহেতু r দূরত্বে থাকবে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মানটা কিন্তু সেম হবে, অর্থাৎ এখানে ইটা ধ্রুবক, ইটা বেরিয়ে আসবে, ক্লোজ ইন্টিগ্রেশন ds আর cos 0 1 তার লিখছি না, ইকুয়াল টু হচ্ছে l ল্যামডা বাই এপসাইলন। এবার এখান থেকে যদি আমি করি e ইনটু ক্লোজ ইন্টিগ্রেশন ds কত হবে এখানে, চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ পরিধি ইনটু উচ্চতা, তাহলে পরিধি হচ্ছে 2 পাই r আর উচ্চতা হচ্ছে এখানে l, দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা হিসাবে কাজ করবে, ইকুয়াল টু হচ্ছে l ল্যামডা বাই এপসাইলন। এখান থেকে l কেটে যাবে, পড়ে থাকবে যেটা এই মানটাকে লিখে দিচ্ছি, e ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই এই পার্টটা চলে আসবে 2 পাই এপসাইলন r, এরকম আছে। আর যদি আমি এটাকে ওই আগের ফরম্যাটের মতো করে লিখি 1/4 পাই এপসাইলন এভাবে লিখি, তাহলে কি হবে, এটা 2 ল্যামডা হয়ে যাবে, 2 ল্যামডা বাই r। এটাই হচ্ছে অসীম দৈর্ঘ্যের বিদ্যুতারের জন্য r দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এবং কোন দিকে কাজ করবে সেটা হচ্ছে এই দৈর্ঘ্য বরাবর, ধনাত্মক আধান হলে বহির্মুখী, ঋণাত্মক আধান হলে অন্তর্মুখী হবে। এটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোন একটা সমতল ফলক যদি হয়, তার দুটো ক্ষেত্র আছে, 4 আর 5টাকে আমি একসঙ্গে দেখাচ্ছি, 4 আর 5, 4 নম্বর ক্ষেত্র আর 5 নম্বর ক্ষেত্র, এরকম একটা সমতল ফলক আছে। এটা খুব ভালো করে বুঝবে, এটা পরীক্ষায় মাঝে মাঝেই দেয় যে এরকম একটা সমতল ফলক আছে, দুটো ক্ষেত্র আছে। সমতল ফলকটা একটা হচ্ছে অন্তরক, আরেকটা ক্ষেত্র আছে সেটা যদি সুপরিবাহী হয় বা পরিবাহী হয় তাহলে কি হবে। প্রথমে অন্তরকের জন্য বললাম, অন্তরক আর পরিবাহীর মধ্যে পার্থক্যটা কি হবে, অন্তরক যদি হয় তাহলে আমি এই পৃষ্ঠে যদি আধান দিই, সেই আধানটা কিন্তু পরিবাহিত হয়ে আর পিছনের পৃষ্ঠে যাবে না, আর পরিবাহী যদি হয় তাহলে পেছনের পৃষ্ঠেও চলে যাবে, এটুকুই পার্থক্য। এইবার এই সমতল ফলক থেকে নির্দিষ্ট দূরত্ব এরকম ধরলাম আর, সেখানে একটা বিন্দু পি ধরলাম, এই পি বিন্দুতে প্রাবল্যের মানটা বার করতে হবে। প্রথম যে ক্রাইটেরিয়া, গাউসীয় তলকে আমাকে বার করতে হবে। গাউসীয় তল এক্ষেত্রে কি করে দেবো, এই পি কে মাঝখানে ধরে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ds নিলাম, আর এখানে ঠিক যে দূরত্বে পি আছে এখানেও পেছনে তলের ঠিক পেছন দিকে এরকম একই দূরত্বে আর একটা রকম পি বিন্দু বা পি ড্যাশ বিন্দু কল্পনা করলাম, সেখানেও এরকম একটা পি ড্যাশ বিন্দুটাকে মাঝখানে ধরে একটা ক্ষেত্রফল ds কে কল্পনা করলাম। এবার এই ds দুটোকে যদি এরকম ভাবে আমি যুক্ত করে দিয়ে একটা চোঙ কল্পনা করি বা সিলিন্ডারকে কল্পনা করি, তাহলে কিন্তু এটা একটা আবার সেই বদ্ধ তল হিসাবে কাজ করবে। সেই বদ্ধ তলের মধ্যে দিয়ে এরকম একটা ক্রস হবে, মানে লম্বালম্বি ভাবে এই তলটা গেছে, সেই টোটাল তলের এই ds অংশটা হচ্ছে এখানে, এই টোটাল যে তলটা সেই টোটাল তলের ds অংশটা হচ্ছে চোঙের মধ্যে আছে, অর্থাৎ এই চোঙের মধ্যে আবৃত মোট আধানের মানটা কত হবে, এই ds অংশের মধ্যে যেটুকু আধান থাকবে টোটাল আধানের সেইটুকু আধান। এবার আগেরটা যেমন ওই একক দৈর্ঘ্যে আধানের মানটা দেওয়া থাকতো, যেহেতু আধানটা রেখা বরাবর বা একমাত্রিক ছিল, এখানে আধানটা দ্বিমাত্রিক আছে বা ক্ষেত্রফল বরাবর আছে, তাই এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমাটা দেওয়া থাকবে। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব এই সিগমা হয়, একক ক্ষেত্রফলে আধান সিগমা, এই ds অংশের মধ্যে যেটুকু ক্ষেত্রফল যেটুকু আধান হবে কিউ বা dq, সেটা কত হবে, একের জন্য সিগমা, ds অংশের জন্য কত হবে, এটা হচ্ছে ds অংশ, তার জন্য হবে সিগমা ইনটু ds। এইবার এই গাউসীয় তলটার উপরে যদি গসের থিওরেম বা গাউসীয় উপপাদ্য আমরা প্রয়োগ করি বা অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, একই রকম ভাবে ক্লোজ ইন্টিগ্রেশন e ডট ds
ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন। ঠিক আছে, এইবার আমি তাহলে যেটা হচ্ছে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন। এইবার আমরা যদি এদিকে ইন্টিগ্রেশন করি এখানেও টোটাল আধানের জন্য করতে হবে, আর যদি ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য করি এখানেও ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য করলাম, এখানেও ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য করলাম, তাহলে ইন্টিগ্রেশন করার দরকার নেই, দুদিকে ইন্টিগ্রেশন দিয়ে করলে একই আসবে। এবার এখানে ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য কত হবে, দেখো এই যে চোঙটা আছে আগেরটাই ঠিক যে কারণের জন্য সেই দেখতে হয়েছিল যে মধ্যবর্তী কোণটা কোন ক্ষেত্রে 90 হচ্ছে, সেগুলো হচ্ছে না cos 90 0 হচ্ছে, আর যেগুলো একই দিকে হচ্ছে মধ্যবর্তী কোণ 0 cos 0 1, তাহলে সেটা থাকছে। এইখানে দেখো গোলীয় তল যেটা আছে এই দুটো তলে ডিএস কোন দিকে কাজ করছে, এই তলের উপরে অঙ্কিত অবিলম্ব এদিকে, এবং ধনাত্মক আধান যেহেতু নিয়েছি তাহলে বিন্দুর যেদিকে ধনাত্মক আধান আছে বিন্দুর যেদিকে ধনাত্মক আধান আছে তার বিপরীত দিকে এই লাইন বরাবর কাজ করছি, এখানে এই লাইন বরাবর ই কাজ করছে। অর্থাৎ এখানে বৃত্তীয় অংশের জন্য ই এবং ডিএস পরস্পর কিন্তু একই দিকে কাজ করছে। আর এই যে বক্রতলের উপরে যদি কোনো একটা অংশ নিই ডিএস, তার উপর অঙ্কিত অবিলম্ব হচ্ছে এই বরাবর বা এই বরাবর কাজ করছে, যেটা হচ্ছে ই এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। অর্থাৎ এখানে আগেরটা ঠিক উল্টো, বক্রতলের জন্য কিন্তু কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তড়িৎ প্লাস, আর বৃত্তাকার তলের জন্য থাকছে। এটার জন্য হবে হচ্ছে ওই ই ডিএস cos অফ 0, এটার জন্য তাই হলো ই ডিএস cos অফ 0 ডিগ্রি। তার মানে হচ্ছে cos অফ 0 ডিগ্রি মানে 1, তার মানে ই ডিএস প্লাস ই ডিএস মানে হবে হচ্ছে 2 ই ডিএস। টোটাল নির্গত ফ্লাক্সের মানটা হচ্ছে 2 ই ডিএস, এটার জন্য ই ডিএস, এটার জন্য ই ডিএস, আর বক্রতলের জন্য এখানে শূন্য হচ্ছে। ইকুয়াল টু কত হবে, যেহেতু এটা পরিবাহী নয় অন্তরক, তাহলে আধানটা একদিকে থাকবে উল্টো দিকে থাকবে না। অর্থাৎ এখানে এই ডিএস অংশের জন্য যেটুকু আধান থাকবে একদিকে সেটাই হবে। সেটা কত হবে একটু আগেই বললাম, একক আধানের জন্য একক ক্ষেত্রফলের জন্য আধান হচ্ছে সিগমা, মানে একের জন্য সিগমা, ডিএস ক্ষেত্রফলের জন্য সিগমা ইনটু ডিএস, তাহলে এখানে হচ্ছে সিগমা ইনটু ডিএস বাই ইপসাইলন। তাহলে কি হবে, ডিএস ডিএস ক্যান্সেল হয়ে গেলে ই ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসাইলন বা 2k ইপসাইলন 0। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখো দূরত্বের কোনো এক্সপ্রেশন নেই, মানে এক্সপ্রেশনটার মধ্যে দূরত্বের টার্মটা নেই। তার মানে কোনো একটা সমতল ফলক, তার থেকে এটা হচ্ছে অন্তরক একটা সমতল ফলক, সেটাকে আহিত করা হয়েছে, তার থেকে নির্দিষ্ট কোনো দূরত্বের একটা বিন্দুকে নেওয়া হলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু দূরত্বের উপর নির্ভর করে না, মানে এখানে দূরত্ব নেই এক্সপ্রেশনটার মধ্যে। আর এটাই যদি পরিবাহী হতো তাহলে কি হতো, এটাই যদি পরিবাহী হতো তাহলে কি হতো, আধানটা দুদিকেই থাকতো, সেম হতো, আধানটা দুদিকে থাকতো। আধানটা দুদিকে থাকা মানে এদিকে যেমন আধান হয়েছে সিগমা ইনটু ডিএস, ঠিক একই রকম এই ক্ষেত্রফলে বিপরীত দিকেও এই সিগমা ইনটু ডিএস ওই পরিমাণ আধান থাকতো। তার ফলে কি হতো, মোট আধানের মানটা 2 ইনটু সিগমা ইনটু ডিএস হতো। এখানে খালি সিগমা ইনটু ডিএস হয়েছে, পরিবাহী ফলক যদি হয় তাহলে হবে 2 ইনটু সিগমা ইনটু ডিএস, কারণ আধানটা বিপরীত পৃষ্ঠ একই পরিমাণেই থাকবে। তাহলে কি হবে, তখন এই দুইটাও কেটে যাবে, এই দুইটা থাকবে না। এক্সপ্রেশনটা প্রায় একই রকম, খালি অন্তরকের ক্ষেত্রে আধানটা একটা পৃষ্ঠে থাকে বলে এখানে হয় সিগমা বাই 2 ইপসাইলন, পরিবাহীর ক্ষেত্রে আধানটা দুদিকে থাকে বলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, হয়ে যায় সিগমা বাই ইপসাইলন বা সিগমা বাই k ইপসাইলন 0। অভিমুখটা কোন দিকে কাজ করে, ওই ক্ষেত্র, এই যে ক্ষেত্রফলটাকে ধরেছি বা ক্ষেত্রটাকে ধরেছি তার উপরে লম্বভাবে ধনাত্মক আধান যদি হয় তাহলে বহির্মুখী, আর ঋণাত্মক আধান যদি হয় তাহলে হচ্ছে অন্তর্মুখী হবে। এবার এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে কিছু দিকে প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলোকে করবে, করে আমাকে দেবে, আমি কমেন্টসের মাধ্যমে বা গ্রুপের মধ্যে হলে গ্রুপের মধ্যে অঙ্কগুলো দেখে দেবো, যেগুলো যেগুলো পারবে না সেগুলো জানাবে, করে দেবো। আর বলে রাখি যে এতগুলো ভিডিওর মধ্যে, মানে ইলেকট্রিক ফিল্ডের এই যে 3টে ভিডিও হলো, এই 3টে ভিডিওর মধ্যে এই পার্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আগেরগুলো অবশ্যই কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই পার্টটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই এই পার্টটা খুব ভালো করে করবে। আর গাউসের উপপাদ্য প্রয়োগ করে যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আমি করলাম লাস্টেরটা, মানে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, সেইগুলো কিন্তু বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। ডেরিভেশন মানেই কিন্তু সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে আর ঠিকঠাক করে নামাতে পারবে না বা লিখতে পারবে না। আর আমি যখন করলাম তখন কিছু আছে যেগুলো আমি মুখে বললাম, সেগুলো কিন্তু তোমরা তো যখন পরীক্ষা দেবে তখন তো আর পরীক্ষককে মুখে বলতে পারবে না, লেখাটাই কিন্তু তোমরা এই মুখে বলার মতো করে বোঝাচ্ছ। তাই লেখাগুলোকে কিন্তু সবগুলো লিখবে, যেগুলো আমি মুখে বললাম সেগুলো লিখতে হবে। কেন 0 হয়ে যাচ্ছে, কেন 0 হচ্ছে না, এগুলো কিন্তু লিখতে হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ইলেকট্রিক ফিল্ড এইটুকুই।
এরপরে আমরা আমার নতুন চ্যাপ্টারে চলে যাব। আপাতত আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।